সত্য ঘটনা অবলম্বনে পুরো গল্পটি না শুনে কেউ বাজে মন্তব্য করবেন না। নিজের মায়ের সাথে স্বামীর অন্তরঙ্গ মুহূর্তে সাক্ষী হলো আজ কুসুম। ঘরের ভেতরে তার স্বামী যে নারীর সঙ্গে নোংরা খেলায় মেতে উঠেছে, সে তার নিজের মা, যার গর্ভে কুসুমের জন্ম হয়েছে। দরজার বাহিরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে ধপ করে মেঝেতে পড়ে যায় কুসুম। মধ্যরাতে ঘুম ভেঙে যায় কুসুমের। পাশ ফিরে স্বামী হাবিবকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে বের হয় কুসুম। ঘরের বাহিরে আসতে মায়ের ঘর থেকে গঙ্গানির শব্দ ভেসে আসে তার কানে। কুসুমের সন্দেহ হওয়ায় মায়ের ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। ভেতরের দৃশ্য দেখে সে থমকে যায়। তার মা এবং স্বামীর নোংরা খেলায় এতটা মেতে উঠেছে যে দরজা খোলা রেখে এসব করে বেড়াচ্ছে। কুসুম ঘরের ভেতরের দৃশ্য নিতে না পেরে ধপ করে মেঝেতে পড়ে যায়। কুসুমের পড়ে যাওয়ার শব্দে হাবিব এবং কুসুমের মায়ের হুঁশ ফেরে। তারা দুজনে দরজার কাছে তাকিয়ে কুসুমকে দেখে কিছুটা অবাক হয়। মা এবং হাবিব একে অপরের দিকে তাকায়। হাবিব কিছুটা ভীতু কণ্ঠে বলে, কুসুম, কিছু হইব না, ভয় পাইতেছে কেন? এখানে ভয়ের কি হইল? একদিন তো জানতই, আজ জানছে ভালো হয়েছে। মায়ের কথায় ভরসা পেয়ে হাবিব কিছুটা শান্ত হয়ে বসে। কুসুম মেঝেতে চিত হয়ে পড়ে আছে। তার দৃষ্টি মা এবং স্বামীর দিকে তাকিয়ে আছে। নিজের মায়ের কথাটি কানে আসতে কুসুমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। মা এবং হাবিব নিজেদের পোশাক পরে কুসুমের কাছে আসে। কুসুম নড়াচড়া করতে পারছে না। তার কিছু সময়ের জন্য মনে হলো শরীর অবচেতন হয়ে গেছে। সে হাত পা নাড়াতে পারছে না, তবে তার চোখ থেমে নেই। চোখ দিয়ে পানি ঝরঝর করে গড়িয়ে পড়ছে। মা এসে কুসুমকে মেঝে থেকে তুলে বসায়। তাকে জড়িয়ে ধরে বলে, সোনা মা, আমার যা দেখছো সেটা ভুলে যা, তাতেই তুই সুখী থাকবি। কুসুম চেতনা ফিরতে সে তার মাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর কিছুটা পিছিয়ে গিয়ে বলে, না, তোমার ওই নোংরা হাতটা দিয়ে আমারে ছুঁয়ো না। কুসুম। হাবিব কথা বলে উঠতে কুসুম চিৎকার দিয়ে ওঠে। সে বলে, চুপ, ওই নোংরা মুখটা দিয়ে আমার নাম বলিস না, আমার নামটাও ঘৃণা পাইব। কুসুম। মা ধমকের সুরে কথাটি বলে। কুসুম তাতে ভয় না পেয়ে অসহায় গলায় বলে, আম্মা, কেমনে পারলা এটা? আমি তোমার মাইয়া, পেটে ধরা মাইয়া আম্মা, সেইটাও ভুলে গেলা? কাজটা করার আগে লজ্জা করা নাই? একটু লজ্জা করে নাই? চুপ। পেটের মায়া বলেই এত কথা বলার সুযোগ পাইতেছ, থাপড়ায়া গাল ফাটাইয়া দিব। মায়ের ধমকের সুরে কথা শুনে কুসুম চুপ করে যায়। মা এবার কণ্ঠ নরম করে বলে, আমি একখান মানুষ, আমারও চাহিদা আছে। তাছাড়া তেমন খারাপ কিছু তো করি নাই, এত কান্নার কি হইল? তোরে তো সাইরে দিতেছে না, তুইও থাকবি, আমিও থাকবো। কথাগুলো শুনে বিস্ময়ের নজরে কুসুম মায়ের দিকে তাকিয়ে থাকে। হাবিব মায়ের কথায় সম্মতি জানিয়ে বলে, হয়, এখানে খারাপের কি হইল? তুমি ফাও কান্তাছ, পাপ কইরা কত বড় গলায় বলতেছ, এখানে খারাপের কি হইল? সি, লজ্জাও তোমাদের কথা শোনা লজ্জা পাইব। কথাটি বলতে দেরি মায়ের কুসুমের গালে থাপ্পড় মারতে দেরি হয় না। সে একটি থাপ্পড় মেরে শান্ত হয় না, বরং কুসুমের মুখ চেপে ধরে বলে, বেশি বারবারিস না, এসব কথা পাঁচকান যেন হয় না। কথাটা মাইনে নে, এটাই আমাদের তিনজনের জন্য ভালো হইব। যে পেটে লয় তারে সবাই মা বলে। সেই মা যে মায়ের সন্তান লাগিয়া দুনিয়া উল্টে ফেলতে পারে। মায়ের মতো এই দুনিয়ায় নাকি কেউ ভালোবাসে না। সবাই বলে এই দুনিয়ায় স্বভাব খারাপ হইতে পারে, কিন্তু কোনো মা খারাপ হতে পারে না। অথচ এইখানে কুসুমকে থামিয়ে দিয়ে তার মা খুবই শান্ত গলায় বলে, আমি খারাপ, তাইলে খারাপ আমিরে মায়না নিয়ে থাক। তুই আমারে সত্যি পেটে লইছ মা, তুমি আমার আসল আম্মা। কুসুমের কথা শুনে কিছুটা হতভম্ব হয়ে যায় তার মা। সে শান্ত চোখে কুসুমের দিকে তাকিয়ে থাকে। তখনই হাবিব বলে ওঠে, কুসুম, আমরা তিনজন একলগে ভালো থাকতে পারি, তুমি কান্নাকাটি বাদ দিয়া ভাবো। ছি। কথাটি বলে কুসুম তাদের সামনে থুতু ফেলে। হাবিব তৎক্ষণাৎ একটি লাথি মারে তাকে। কুসুম দূরে ছিটকে যায়। কুসুম এবার নিজেকে সামলে বলে, আমি মেম্বার চেয়ারম্যানের কাছে যাব। এই কথাটি শুনে কুসুমের মাও তাকে মারতে শুরু করে। ইচ্ছামতো মেরে চুলের মুঠি ধরে বলে, চুপ, এইসব কথা যদি কারো কানে যায় তাইলে তোরে মায়েরা ফেলবো। সালেহা, তোমার মায়েরে বুঝাও, আমি কিন্তু মেম্বার চেয়ারম্যানের ঝামেলা নিতে পারবো না। হাবিবের কথাটি শুনে কুসুম বিস্মিত চোখে তার দিকেই তাকায়। কত অবলীলায় শাশুড়িকে নাম ধরে ডাক দিল সে। কুসুম হতভম্ব চোখে শুধু হাবিব নামক মানুষটিকেই দেখে, যাকে নিয়ে তার কত শত স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেল। সে আজ তার মা এবং স্বামীকে যে অবস্থা দেখেছে, তাতে তার স্বপ্নগুলো সব মরে গেছে। হাবিবের কথার জবাবে সালেহা অর্থাৎ কুসুমের মা বলে, তুমি যায়া ঘুমাও হাবিব, আমি ওরে দেখতাছি।
এই কথাটি বলেই সালেহা কুসুমকে ঠেলতে ঠেলতে ঘরের ভেতরে নিয়ে যায়। হাবিব অন্য ঘরে গিয়ে শুয়ে পড়ে। কুসুমের মা তাকে প্রথমে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কুসুম বোঝে না। সে বলে, এইটা পাপ, মস্ত বড় পাপ। কুসুম বারবার একই কথা বলায় তার মা তার মুখ চেপে ধরে বলে, মাগি, তোর ভালো চায় আমি এসব করছি, আর তুই নাটক মারাও। কুসুম অবাক চোখে তার মাকে দেখে। তার ভালোর জন্য কুসুম হাসবে নাকি কাঁদবে ভেবে পায় না। তার মা বলে, তোর ভালো লাগায় হাবিবের লগে আমি এসব না করলে সে তো মাগি পাড়ায় যাইতো, তখন ভালো হইতো, সমাজের সম্মান যাইতো, স্বামীর মায়ের গুতা খাইতি, সমাজের লোকের বাজে কথাই শুনতি, এসব ভালো হইতো? নাকি ঘরের মধ্যে ঝামেলা মিটিয়ে নিছি সেটা ভালো হয়েছে? তোর সংসার টিকানোর জন্যই তো এসব করছি। কুসুম এসব শুনে বিদ্রুপের হাসি দেয়। তারপর বলে, ছি, লজ্জা নাই তোমার? সব বাজারে মেলে দিয়েছ, নিজে পাপ করে আবার সেই পাপের সাফাই গেছ, একটু লজ্জা নাই? সব বাজারে বেচে দিছ। এটা শুনে কুসুমের মা রেগে যায়। সে আবার কয়েক ঘা লাগিয়ে দেয় তার গায়ে। তারপর বলে, চুপচাপ থাক, নয়তো তোরে আমি খুন করে মাটিতে পুঁতা রাখবো। কোনো গোলামের পুতো তোর হদিস পাইব না। এটা বলে কুসুমের মা ঘর থেকে বেরিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে চলে যায়। কুসুম অসহায় দৃষ্টিতে বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকে। তার চোখ দিয়ে পানি ঝরঝর করে গড়িয়ে পড়ছে। কুসুমের স্মৃতিতে তার বাবার মুখটা ভেসে ওঠে। সে কান্না করতে করতে বলে, আব্বা, কেন সায়রা গেলা? তুমি থাকলে এইসব হইতো না। আব্বা, আমার এই কষ্টের মাঝে রেখে কেন তুমি সায়রা গেলা? কুসুম কান্না করতে করতে অতীতের কথা ভাবে। কত সুন্দর ছিল তাদের জীবন। হঠাৎ একদিন তার 11 বছর বয়সে তার বাবা মারা যায়। তার বাবার মৃত্যুর সঙ্গে তার জীবনে সব আনন্দই চলে যায়। তার বাবার সঙ্গে করে তার সব সুখ খুশি নিয়ে যায়। অতীত। পাশের বাড়ির শেফালির সঙ্গে খেলা করছিল কুসুম। সেই সময় শেফালির মা এসে বলে, কুসুম, এখনই তগর বাড়ি চল। কেন চাচি, কি হয়েছে? 11 বছরের ছোট কুসুম ঘূর্ণাক্ষেরও টের পায় না তার বাবার হারিয়ে যাওয়া। তার বাবা যে তাকে ছেড়ে চিরতরে হারিয়ে গেছে সেটা তার অবুঝ মন বুঝতে পারে না। শেফালের মায়ের সঙ্গে বাড়ির উঠানে পা রাখতেই কুসুম বুঝতে পারে বাড়িতে বড়সড় কিছু হয়েছে। অনেক মানুষের ভিড়। এই ভিড়ের মাঝে তার মায়ের কান্নার শব্দ ভেসে আসে। কুসুমের মনের মধ্যে ভয় কাজ করতে শুরু করে। সে আস্তে করে শেফালের মায়ের হাত ছাড়িয়ে নিজে ভিড় ঠেলে ভেতরে যায়। সেখানে কাপড়ে ঢাকা তার বাবার মৃতদেহ। পাশে তার মা কান্না করছে। তাকে সবাই সামলাচ্ছে। কুসুম তখনও কিছু বুঝতে পারছিল না। সেই সময় একজন বলে, কাপড়টা সরাও, একটু লাশের মুখটা দেখি। একজন মুখ থেকে কাপড় সরায়। কাপড় সরাতে নিজের বাবার মৃতদেহ দেখে কুসুম চিৎকার করে বলে ওঠে, আব্বা। কুসুমের বাবার মৃত্যুর পর তাদের মামির জীবনে বিশাল পরিবর্তন আসে। বাবার মৃত্যুর পর 2 মাস মামার বাড়িতে ছিল কুসুমরা। প্রথম প্রথম সবাই সহানুভূতি দেখালেও পরবর্তীতে মামা মামির কাছে তারা বোঝা হয়ে ওঠে। কুসুমের মা নিজের বোন হয় সুবাদে মামা সরাসরি বিরক্তি প্রকাশ করতে পারেনি। তবে মামি নিজের কথাবার্তার মাধ্যমে নিজের বিরক্তি প্রকাশ করে যাচ্ছিল। ইদানিং মামা মামির মধ্যে তাদের নিয়ে বেশ ঝগড়া হয়। এক পর্যায়ে মামা বলে, সালেহার বয়স বেশি হয় নাই, মাত্র 32। এখন ওরা আবার বিয়ে দিয়ে দিই, তাইলে তো আমাদের ঘাড়ে থাকবে না। বাচ্চা সহ তারে বিয়ে করবে কেডা? সারা জীবন তারপরেই মায়ারে পালব। মামা ভীষণ রাগ নিয়ে কথাটি বলে। মামা নিশ্চুপ হয়ে যায়। সত্যি তো, একটি মেয়ে সহ কেউ বিধবা মহিলাকে বিয়ে করবে? অতপর মামা বিয়ে দেওয়ার মতো বড় দায়িত্ব কাঁধে না নিয়ে কুসুমের মাকে কিছু টাকা দিয়ে বলে, তুই তোর জামাইয়ের ঘরে চলে যা, ওখানে বৈশা এই টাকা দিয়ে কিছু কইরা 2 মাঝে কাটিয়ে দে। বিধবা সালেহা বেগমের তখন বলার মতো কিছু ছিল না। দুনিয়ায় স্ত্রীর মাথার উপর স্বামীর হাত এবং সন্তানের মাথার উপর বাবার ছায়া কতটা গুরুত্বপূর্ণ সেটা সে উপলব্ধি করতে পারে। স্বামী শোক কাটিয়ে ওঠার পূর্বে ভাইয়ের বাসায় তারা হয়ে ওঠে বোঝা। সালেহা বেগম সব বুঝতে পেরে টাকা নিয়ে নিজের বাড়িতে ফেরত আসে। তার শ্বশুর শাশুড়ি বেঁচে নেই। দেবর ভাসুর আলাদা আলাদা সংসার করছে। সালেহা এবং কুসুম এখন যে বাড়িতে উঠেছে এটা কুসুমের বাবার নিজের করা ঘর। ঘরটি বেশি বড় নয়, 3 কামরার একটি ঘর। মামের সেখানে থাকতে শুরু করে। কুসুমের মামার দেওয়া টাকা দিয়ে কুসুমের মা ঘরের বাজার সদাই করে, সঙ্গে কিছু হাঁস মুরগির বাচ্চা কেনে। যদিও আগের কিছু ছিল, তবে সেগুলো সামান্য। এবার সে হাঁস মুরগি পালন করে জীবিকা নির্বাহ করার সিদ্ধান্ত নেয়। এভাবে তাদের দুজনের জীবন কেটে যায়। বিধবা হওয়ার সুবাদে মানুষের নানা কটূক্তির শিকার হয় সালেহা বেগম। ধীরে ধীরে সব গায়ে সয়ে যায়। হাঁস মুরগির ডিম বিক্রি, মানুষের টুকটাক কাজ করে
চাল ডাল নিয়ে এসে কোনোরকম তাদের মারমির জীবন কেটে যায়। মাঝে সাঝে কুসুমের মামা দেখা করতে এসে তাদের কিছু সাহায্য সহযোগিতা করে। এর মাঝে সালেহা বেগম পুরুষ মানুষের কুপ্রস্তাবের মুখোমুখি হন, তবে তিনি সেগুলো প্রশ্রয় দেননি। তার স্মৃতি স্বামীর সাথে কাটানো সুন্দর মুহূর্ত সবসময় ভেসে ওঠে। পাড়ার দোকানে সালেহা বেগম ডিম বিক্রি করে। দোকানদারের নাম জামাল খা। তার সঙ্গে ইদানিং সালেহা বেগমের বেশ ভাব হয়। এই কারণে মাঝে সাঝে জামাল খা বাড়িতে আসে তাদের খোঁজ নিতে। আজও সকাল সকাল তার আগমন ঘটে কুসুমের বাড়িতে। জামাল খা উঠানে এসে দাঁড়াতে কুসুমের সাথে দেখা হয়। সে মিষ্টি করে বলে, মামনি, তোমার মাই কই? ঘরের মধ্যে। কুসুমের জবাব পেয়ে জামাল খা খোলা দরজা দিয়ে ভেতরে তাকায়। শান্ত গলায় কুসুমকে জিজ্ঞেস করে, তুমি ভালো আছো? ভালো আছি চাচা। কুসুম আর কোনো কথা বলার সুযোগ পায় না। এর মাঝেই সালেহা বেগম ঘর থেকে বের হয়। সে কথা বলতে বলতে বাহিরে আসে। কার সঙ্গে কথা বলছিস কুসুম? উঠানে পা রেখে জামালকে দেখে মুচকি হাসি দেয় সালেহা। সে নরম গলায় জিজ্ঞেস করে, জামাল ভাই আপনি? হয়, আমি আসলাম তোমাদের খবর নিতে। মেলা দিন হলো ডিম নিয়ে যাচ্ছ না, ঘটনা কি? জামাল সাহেব খুবই শান্ত কণ্ঠে কথাগুলো জিজ্ঞেস করে। সালেহা বেগমের মুখটা মলিন হয়ে যায়। সে বলে, ডিম পারছে না, তাই দিতে পারতেছি না। তাইলে এখন তোমার সংসার চলছে কেমনে? ওই তো টুকটাক কাজ কইরা। সালেহা বেগম জামাল সাহেবকে বসতে দিয়ে কথাটি বলে। কুসুম সেখান থেকে চলে যায়। তাদের কথায় কান দেওয়ার সময় নেই, খেলতে চলে যায়। কুসুম চলে যেতে জামাল সাহেব বলে, এ মায়া লাগা তোমার এখন করুণ জীবন কাটানো লাগতেছে। মায়াটা না থাকলে নিশ্চিন্তে নতুন জীবন শুরু করতে পারতা। হয়, মায়াটা যদি পোলা হইতো, তা না হয় তার কামাই খাওয়া যাইতো। গরিবের ঘরে জন্ম ওর, লগে বাপ নাই, মায়া মানুষ, বিয়া দিতেও ঝামেলায় পড়ে যাব। পোলা হইলে এই চিন্তা থাকতো না। সালেহা বেগম দুঃখী গলায় কথাগুলো বলে। জামাল সাহেব তাকে সান্ত্বনা দেয়। এক পর্যায়ে বলে, তোমার বয়স বেশি না, জীবনটারে দ্বিতীয় সুযোগ দাও, নয়তো একাকী সারা জীবন কাটাবা কেমনে? সালেহা বেগম প্রত্যুত্তর করে না। জামাল সাহেব তাকে বোঝাতে থাকে। তার কথার সারমর্ম হলো, সালেহাকে মেয়ে সহ কেউ জীবনে জায়গা দিতে চাইলে তাকে আপন করে নেওয়া উচিত। সালেহা একা সারা জীবন কাটাতে পারবে না। কথার এক পর্যায়ে জামাল বলে, একবার যে মায়া পুরুষ সঙ্গ পায় সে মাইয়াই জানে পুরুষ সঙ্গ হারানোর ব্যথা। সালেহা বেগম নিশ্চুপ হয়ে যায়। জামাল সাহেব বুঝতে পারে সালেহা বেগমের মন গলে যাচ্ছে। তার সুযোগ নিয়ে সে বলে, মানুষের মৃত্যুর সঙ্গে সব শেষ হয়ে যায়। এক শেষ হয়ে যাওয়া মানুষের কথা ভাইবা নিজের জীবন নষ্ট করো না, এখনো সময় আছে। কিন্তু মায়া সহ আমারে মাইনা নিব এমন পুরুষ আছে? কেউ উটকো ঝামেলা বহন করতে চায়, যেখানে পরিবারও ঝামেলা ভাবে, সেখানে সে তো পরমানুষ। দুনিয়ায় খুঁজলে এমনও ভালো পুরুষ পাওয়া যাইবে। আমার কথাই ভাইবা দেখো, আমিও চাই কুসুমের মতো কোনো অসহায় মায়ের দায়িত্ব নিয়া পূর্ণ কামাতে। জামালের কথা শুনে সালেহার তার দিকে শান্ত চোখেই তাকায়। তারপর বলে, আপনার তো বউ বাচ্চা আছে, এক লগে দুই বউ চালান যায়, এইটার তো নিয়ম আছে। সালেহা সেদিনের মতো জামালকে বিদায় জানায়। জামাল চলে যায়। তবে সে থেমে থাকে না। নানাভাবে সালেহা বেগমকে বোঝানোর চেষ্টা করে। একাকিত্ব, জামালের মতো মানুষের মিথ্যে সান্ত্বনার বাণী, সব মিলিয়ে সালেহা বেগম ইদানিং বিষণ্ণ থাকে। তাছাড়া তার মনে হয় কুসুম তার জীবনে না থাকলে তার জীবন সুন্দরভাবে গড়ে উঠত। সালেহা বেগমের মতো মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে এভাবেই শয়তান তার চিন্তা চেতনা মস্তিষ্কে ঢুকিয়ে দেয়। এভাবেই সালেহা বেগমের মতো যার ঈমান দুর্বল, তাদের মধ্যে পাপের সৃষ্টি হয়। স্বামীর মৃত্যুর 2 বছরের মাথায় সালেহা বেগম সেই পাপেই জড়িয়ে যায়। তার সঙ্গে দোকানদার জামালের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের কয়েক মাস পর একদিন রাতে জামাল এসে সালেহা বেগমের দরজায় কড়া নাড়ে। সালেহা দরজা খুলে জামালকে দেখে অবাক হয়। সে বলে, তুমি? তোমার কথা ভাইবা ঘুম হচ্ছে না, তাই চলে আসলাম। কিন্তু সালেহা বেগম কোনো প্রশ্ন করার সুযোগ পায় না। জামাল সাহেব তাকে ভুল বোঝাতেই শুরু করে। সালেহা বেগম জামালকে ভালোবেসে ফেলেছিল, যে ভালোবাসায় পাপবোধ বিলুপ্ত হওয়ার পথে। সেখানে থেকে শুরু হয় তাদের মাঝে খুবই ঘৃণিত এক সম্পর্ক। প্রথমে কুসুমের আড়ালে তাদের রাত্রিযাপন হলেও একটা সময় পর কুসুম সব দেখতে পায়। তখন তার বয়স 14 ঘরে পা রাখবে। একদিন রাতে নিজের কাজ শেষ করে জামাল পোশাক পরে সালেহার হাতে কিছু টাকা দিয়ে বাড়ি চলে যায়। জামালকে বিদায় দিয়ে দরজা বন্ধ করে পিছনে তাকাতেই সালেহা কুসুমকে দাঁড়িয়ে থাকতে দেখে। কুসুম ছোট হলেও তার মায়ের কর্মকাণ্ডে সব বুঝতে পারে।
সেজন্য কিছুটা ভয় মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করে, আম্মা, ওই লোকটা আমাদের বাড়িতে প্রতিদিন রাইতে আসে কেন? ওই লোক কি তোমার বাপ হয়, বাপ? কুসুম ঘৃণার নজরে তাকায়, তারপর বলে, আম্মা, আমি এতটুকু মাইয়া হইয়া লজ্জা পাইতেছি, আর তুমি? আশেপাশের মানুষ তোমারে নিয়ে বাজে কথা কইতেছে। ওগো কাজী, এমনি দোষ না কইরাই বহুত কথা শুনছি। তাছাড়া আমার বয়সকে খুব বেশি হয়েছে, আমার একটা শখ আহ্লাদ আছে না? আম্মা। কুসুম উঁচু গলায় কথাটি বললে সালেহা বেগম রেগে যায়। সে রাগান্বিত কণ্ঠে বলে, চুপ, তুই হইয়াও তো আমার যত জ্বালা। তুই না থাকলে আমার জীবনটা সুন্দর হইতো, আমার এত জ্বালা পোহাতে হইতো না। সালেহা বেগম বুঝতে পারছে না তার মধ্যে থাকা নারী সত্তা এই দুনিয়ার সবচেয়ে সুন্দর সত্তাটাকে বিলীন করে দিচ্ছে, যার নাম মা। এই দুনিয়ায় কোনো মা খারাপ হয় না, যারা হয় তারা শুধু নারী রয়ে গেছে, মা হতে পারেনি। এভাবেই দিন যাচ্ছিল। কুসুম কোনো কথা বলতে পারে না, তার মা তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। অন্যদিকে গ্রামে ছড়িয়ে যায় রাতের বেলা সালেহা বেগমের বাড়ি কারো যাতায়াত চলে। একদিন রাতে জামাল এবং সালেহা রাত কাটাচ্ছিল। সেই সময় গ্রামের গণ্যমান্য কিছু লোক এসে তাদের দরজায় কড়া নাড়ে। মানুষের কথা শুনে জামাল এবং সালেহা ভয় পেয়ে যায়। জামাল তাড়াতাড়ি তৈরি হয়ে পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না। গ্রামের লোকজন তাদের হাতে নাতেই ধরে ফেলে। এলাকার চেয়ারম্যান, মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালেহা বেগমের বাড়ির সামনে বিচার সভা বসে। সবাই সালেহা বেগমকে নানান ধরনের বাজে মন্তব্য করছে। জামাল খাকে উদ্দেশ্য করে একজন বলে, ঘরে বউ রেখা এইখানে ফষ্টি নষ্টি করো? তুমি মিয়া ভালোই শিয়ানা মানুষ আছো। আশেপাশে অনেক মানুষের ভিড় জমে, সবাই তাদের দুজনকে নিয়ে ফিসফিস করছে। চেয়ারম্যান সাহেব সবার উদ্দেশ্যে বলে, সবাই থামুন, বিষয়টা আমাদের দেখতে দেন। সবাই থেমে যায়। চেয়ারম্যান সাহেব সালেহা বেগমের দিকে তাকিয়ে বলে, এইভাবে সমাজে ব্যভিচারের সৃষ্টি করছো, তোমাদের মাধ্যমেই সমাজ নষ্ট হচ্ছে। অন্যরা সবাই চেয়ারম্যানের কথায় সমর্থন করে। সালেহা বেগম কাপড় দিয়ে মুখ লুকিয়ে রাখে, মিনমিনিয়ে স্বরে বলে, আমরা দুজন দুজনের ভালোবাসি, দুজন দুইজনের চাই। চাও তাই বলে নোংরামি করবা? এতই পিরিত থাকলে বিয়া বইতা। রাত বিরাতে পরপুরুষ ঘরে ঢুকাইয়া নষ্টামি করার সময় দূষিত করলা কেন? তার কথায় সবাই সম্মতি জানায়। কেউ কেউ গালাগালি দিয়েও কথা বলছে। একজন তো বলে, এই মহিলার নষ্টামির কথা শুনি, কয়দিন ধরে হাতে নাতে ধরার চেষ্টা করতেছি, অবশেষে আজ পাইছি। এদের ইচ্ছে মতো পিটাইয়া জুতার মালা গলায় পড়াইয়া সারা গ্রাম ঘোরানো উচিত, তাহলে পিরিত ছুইটা যাইবে। দেখেন, জামাল কিছু বলতে নিচ্ছে, তৎক্ষণাৎ লোকজন তার গায়ে হাত তুলছে। ধরার পরপরই ইচ্ছে মতো সবাই মেরেছে। এখন কথা বলার সুযোগ দিচ্ছে না। একজন গালে দুটি থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, তুই কি কইবি? তোর বলার কি আছে, কুত্তা? সালেহা বেগম মহিলা হয়, পুরুষরা হাত তুলতে পারছে না, তবে ইচ্ছে মতো কথা শোনাচ্ছে। দরজার ফাঁকা দিয়ে ভয় মিশ্রিত চেহারা নিয়ে কুসুম এসব কিছু দেখছিল। প্রায় 2 ঘন্টা তর্ক বিতর্ক শেষে মুরব্বীরা বলে, এগোর বিয়া দিয়ে দিই, আমি বিয়ে করতে রাজি। সালেহা বেগম তৎক্ষণাৎ বলে ওঠে, তবে জামাল দ্বিমত পোষণ করে বলে, আমি রাজি না। ও মা গো মা, নষ্টামি করবা কিন্তু বিয়া করবা না, তাই না? অনেকে বেদ্রোহী স্বরে কথাটি বলে। জামাল সাহেব প্রতিবাদী সুরে বলে, আমি বিয়া করতাম না, আমার বউ বাচ্চা আছে। তাছাড়া যা হয়েছে দুজনের সম্মতিতে, এখানে আপনারা সালিশ বসানোর কারা? আমি কি জয় করে কিছু করছি? সালেহা বেগম অবাক হয়ে জামাল সাহেবের কথা শোনেন। সে তৎক্ষণাৎ বলে ওঠে, তুমি বিয়ে করবা না কেন? তুমি তো বলছিলা আমাকে বিয়ে করবা, আমার মায়ের দায়িত্ব নিবা। পতিতারিকেও ঘরে তোলে। তোর লগে যা করছি তার বিনিময়ে টাকা দিছি, এখানে আবার বিয়ের কথা আসে কিভাবে? জামাল কথাটি বলতে আবারও মানুষজনের মারধর খায়। অন্যদিকে সালেহা বেগম হতভম্ব হয়ে যায়। গ্রামের সবার কথা নষ্টামি কইরা এখন বিয়া করতে অস্বীকার করার কথা বইলাই তো লাভ নাই। হয় বিয়া করব, নয় গ্রাম ছাড়া হইতে হইব। এই পর্যায়ে জামাল গ্রাম থেকে চলে যেতেও রাজি হয়, তবুও সালেহা বেগমকে বিয়ে করবে না। তার কথা, সালেহা বেগম নষ্টা মেয়ে, তার সাথে রাত কাটানো যায়, কিন্তু বিয়ে করা যায় না। সালেহা বেগম হতভম্ব হয়ে বসে পড়ে। এখানে তর্ক বিতর্ক সকাল অবধি চলে। সবাই সালেহা বেগমের চরিত্র নিয়ে নানান ধরনের কথা বলে। জামালকে বিয়ে করার জন্য জোর করে, কিন্তু সে করবে না। এসব ঘটনা নীরবে শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কান্না করতে করতে জামাল সাহেবের বউ দেখে। তাকে যখন চেয়ারম্যান সাহেব কিছু বলতে বলে, তখন সে কিছু বলে না, সে নিশ্চুপ থাকে। তার বলার কি আছে? জামাল সাহেব রোজ অন্য নারীর সাথে রাত কাটিয়ে দিনে গিয়ে তাকে পিটায়।
বাচ্চাদের মেরে ফেলার হুমকি দেয়। বাবা মায়ের কাছে দুঃখের কথা বলে তারাও দোষ দেয় তাদের কথা। স্ত্রী স্বামীকে বেঁধে না রাখতে পারলে তো যাবেই। আসলে তাদের এই কথার মাঝে তাদের দারিদ্রতা, সম্মানের ভয় স্পষ্টভাবে ফুটে ওঠে। অথচ তারা অবলীলায় তাকে কষ্ট দিয়ে এসব ধামাচাপা দিতে চায়। এদিকে জামালের বাবা মা তাকে ছাড়িয়ে নেয়। অনেক অনুনয় বিনয় করে মাপ চেয়ে তারাও সালেহার সাথে জামালের বিয়ে দিতে রাজি নয়। জামালের স্ত্রী আছে, দুটো সন্তান আছে। অবশেষে জামাল 50,000 টাকা জরিমানা দেওয়ার বিনিময়ে ছাড়া পায়। অন্যদিকে সালেহাকে সবাই তুমুলভাবে কথা শুনিয়ে যায়। তাকে বিনা বস্ত্রে সারা গ্রাম ঘোরানোর মতো কথা বলে। সালেহা সবার কাছে ক্ষমা চায়, সে সবার পা জড়িয়ে ধরে। অবশেষে সবাই শান্ত হয়। চেয়ারম্যান সাহেব অর্নিং দিয়ে বলে, তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে তোমাকে ছেড়ে দিলাম। তোমার বিষয় যদি কখনো এই ধরনের কথা শুনি তাহলে তোমাকে গ্রাম ছাড়া করব। এভাবে সেদিনের মতো সালিশ শেষ হয়। সবাই ধীরে ধীরে সালেহার বাড়ি থেকে বের হয়। সালেহা অসহায়ের মতো বসে থাকে। আজ সবাই তাকে এত আপন করে গেল, অথচ তার ভাইকে খবর দেওয়ার পরও সে আসেনি। তার কথা, এমন নষ্টামিতে সে কি করে তার বোন নয়। এখানে জামালের হয়ে কথা বলার জন্য অনেকেই ছিল, কিন্তু সালেহার হয়ে কথা বলার মতো কেউ ছিল না। সবচেয়ে বড় কথা, জামাল তাকে বিয়ের আশ্বাস দিয়েও বিয়ে করতে রাজি হলো না। সেও তাকে বাজে কথা বলেছে। সালেহা এসব ভেবে কান্নায় ভেঙে পড়ে। তার কান্নারত মুখ দেখে কুসুম এগিয়ে আসে। সে তার মায়ের গায়ে হাত দিতে তার মা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর কয়েকটা লাথি লাগিয়ে বলে, সব হয়েছে তোর জন্য, অপয়া মাইয়া। তোরের জন্ম হওয়ার পর থেকে তোর বাপটা অসুস্থ হয়ে পড়ছে, তারপর মরে গেল। এখন সব তোর লাগা হয়েছে, সব তোর লাগা হয়েছে। এসব বলে কয়েকটি লাথি দিতেই থাকে। কুসুম ব্যথায় চিৎকার দিয়ে কান্না করে। অসহায় গলায় বলে, আম্মা আমারে মাইরো না, আম্মা আমার ব্যথা লাগছে। লাগুক, মরতে পারিস না তুই, তুই মরলে আমি শান্তি পাইতাম। এভাবে কথা বলে সালেহা বেগম ঘরের ভেতর চলে যায়। কুসুম অসহায় চোখে তার চলে যাওয়া দেখে। কুসুমের চোখের পানি গড়িয়ে মাটিতে পড়ছে। বেশ কয়েকদিন সালেহা বেগম বিষণ্ণতায় কাটান। কুসুম ঘরে যা ছিল তা দিয়ে রান্নাবান্না চালিয়ে নেয়। শুধুমাত্র খাবার বেড়ে মায়ের সামনে দেওয়া ছাড়া তেমন কোনো কথা হয়নি কুসুমের মায়ের সাথে। দুজনেই চুপচাপ ছিল। অন্যদিকে আশেপাশের মানুষ বাড়ি বয়ে এসে সালেহা বেগমকে কথা শুনিয়ে যায়। সালেহা বেগম সব শুনে রেগে যায়, তবে রাগ তাদের সামনে প্রকাশ করে না। তারা চলে গেলে সব রাগ কুসুমের উপর প্রকাশ করে, তাকে ইচ্ছে মতো গালাগালি করে। এজন্য মূলত কুসুম তার সাথে কথা বলে না, যাতে ঝামেলা না হয়। আজ রান্না করতে গিয়ে কুসুম লক্ষ্য করে চাল শেষ, ডাল ডুমুত রয়েছে, তাই বাধ্য হয়ে মায়ের কাছে আসে। নরম গলায় বলে, ঘরে রান্না করার মতো কিচ্ছু নেই, এত খাই খাই করস কেন? সারাদিন খাওয়া ছাড়া কাম নাই, ঘরে কিছু নাই তো কি হয়েছে? একদিন না খাইলে মরবি, জানোয়ার, তোর লাইগে আমি রোজ মরতেছি। আর তুই? এভাবে তাকে কথা শোনাতে শুরু করে। সালেহা বেগম শুধুমাত্র কুসুমকে কথা শোনানোর জন্য অজুহাত খোঁজে। কুসুম এবার না পেরে বলে, আল্লাহর ভয় না কইরা ভুল কাম কইরা এখন আমার উপরে চটপট দেখাও? কি কইলি? কথাটি বলে দুইটা থাপ্পড় লাগিয়ে দেয় কুসুমের গালে। তারপর উচ্চবাক্যে বলে, আমি ভুল করছি, কুত্তা, জানোয়ার, তোর দাঁতটি লইব বইলা ও আমার সাথে সর্বনাশ করছে, আর তুই আমার মুখে মুখে তর্ক করিস? কুসুম চুপ করে যায়। সে বুঝতে পারে তার মার তার নেই। সে একজন বিবেকবোধ, পাপবোধ হারিয়ে ফেলা নারী। এজন্য বলে চোরের মায়ের বড় গলা। অন্যায় করেও কি অবলীলায় মেয়ের দোষ দিয়ে তাকে কথা শোনাচ্ছে? এভাবে কিছুদিন কেটে যায়, কিন্তু ভুল পথে পা বাড়ানো সালেহা ঠিক হয় না। সে জামালের কথা ভুলতে বিভিন্ন পুরুষের সাথে কথা বলা শুরু করে। সালেহার চরিত্র সম্পর্কে জেনে এলাকার চরিত্রহীন পুরুষগুলো তার থেকে সুযোগ নেওয়ার আশায় বেশ মিশছে। সালেহাও তাদের সুযোগ দেয়। এক কথায় বলা যায়, পাপের দুনিয়ায় পা দিয়ে সালেহা মানুষ থেকে পুরোপুরি অমানুষ হয়ে গেছে। অনেক পুরুষ সালেহার লাথিকে প্রায় বাসায় আসে। সবকিছু কুসুমের চোখের সামনেই ঘটে। এসব দেখে কুসুম চুপ করে থাকে না, সে প্রতিবাদ করে। যার বিনিময়ে প্রতিনিয়ত তার মায়ের অত্যাচার সহ্য করতে হয় তাকে। একদিন সব সীমা অতিক্রম করে এক লোক তার মাকে খুঁজতে এসে তাকে না পেয়ে তার হাত ধরে। কুসুম লোকটির নোংরা চাহনি দেখে অভিসন্ধিন বুঝতে পেরে চিৎকার দিয়ে ওঠে। কুসুমের চিৎকার শুনে লোকটি হাত ছেড়ে দিয়ে চলে যায়। কুসুম ভয়ে ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে থাকে। সালেহা বেগম বাসায় আসলে কুসুম এই কথাটি বলতে সালেহা বলে, মিথ্যা বলার জায়গা পাও না, আমারে ছাড়া তারে তোরে ধরবে না। আসল কথা হলো তারা যাতে তাদের সাথে না মিশি, তাই তুই করবি মিথ্যা।
আম্মা। কুসুম চিৎকার দিয়ে বলে। তাদের মামের মাঝে তর্ক বিতর্ক হয়। সালেহা বেগম কুসুমের গায়ে হাত তুললে এবার কুসুম বলে, আমি মেম্বার চেয়ারম্যানের কাছে যাইয়া বইলা দিব তুমি আবার এসব শুরু করছো। কি কইলি? এবার সালেহা ভীষণ রেগে যায়। সেদিন ও অমানুষের মতো কুসুমকে মারতে থাকে। কুসুম অসহায়ের মতো মার খেয়ে শুধু চোখের পানি ফেলে। তার মায়ের স্বভাবের জন্য সব আত্মীয় সম্পর্ক নষ্ট করে দিয়েছে। তার এই দুঃখের কথা বলার জন্য কেউ নেই, তাই তাকে সাহায্য করতে পারবে না। মানুষের নিয়ন্ত্রণ একবার শয়তান নিয়ে নিলে সে যে দুনিয়ার কত জঘন্য মানুষ হতে পারে তার বাস্তব উদাহরণ সালেহা। যে পাপকে মধু মনে করে নিজের সঙ্গে মেয়ের জীবন ধ্বংস করছে সেটা বুঝতে পারছে না। তার সেই ন্যূনতম বোঝটুকু নেই। কয়েকদিন যাবৎ সালেহা বেগমের মতিগতি কুসুমের ভালো ঠেকছে না। হঠাৎ এত পরিবর্তন হলে বিষয় গরমিলের ব্যাপার লাগা স্বাভাবিক। কয়েকদিন যাবৎ বাড়ির পুরুষ মানুষ আসলে ঢুকতে দিচ্ছে না। কুসুম মায়ের এমন পরিবর্তনের কারণ খুঁজে না পেলেও মনে মনে খুব খুশি হয়। তার ছোট মনটি ভেবে নেয় হয়তো তার মা বুঝতে পেরেছে এইসব পাপ পাপ বর্জন করা উচিত। কুসুম এসব ভেবে খুশি হয়। তবে তার খুশি বেশি দিন স্থায়ী হয় না। একদিন সকালে তার মাকে তাকে বলে, বিকেলে নতুন জামা পরে রেডি হয়ে থাকবি। কেন আম্মা? কুসুমের প্রশ্নে জবাব না দিয়ে সালেহা বেগম নিজের কাজে ব্যস্ত হয়ে যান। মেয়েকে উদ্দেশ্য করে বলে, আমার লাগে ঘর দুয়ার পরিষ্কার কর আয়। হঠাৎ কুসুম বুঝতে না পেরে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। সালেহা বেগম শান্ত গলায় বলে, বিকেলে তোরে দেখতে আইব। কি? কুসুম ভীষণ হতভম্ব হয়ে যায়। বয়স তার 14 ছাড়িয়ে 15 বছরে পা রাখেনি। এর মাঝে বিয়ে? তবে এখানে সব সাধারণ বিষয়। তার বান্ধবীদের এর চেয়ে ছোট বয়সে বিয়ে হয়েছে, তাই এটা ভেবে অবাক হয় না। অবাক হয় এটি ভেবে তার মা তার বিয়ে নিয়ে ভাবছে, যেখানে সে নিজেকে নিয়ে সারাদিন ভাবেন। কুসুমের মনের অবস্থা বুঝতে পারে সালেহা বেগম বললেন, তুই বড় হইছস, এমন তোর স্বামী আমি এসব করে ঠিক করছি না। তাই তোরে বিদায় করা আমি একজনকে সারা জীবনের লায়গায় খুঁজে নেব যে আমাকে বিয়ে করবে। তাই আগে তোর বিয়েটা দিতে চাই। ও, আমাকে সরাইয়া পাপ বেশি করতে পারো যাতে? এখন তো আমি বাধা দিতেছি, যদি বাধা মানো না। তবুও ভয় পাও কোনোদিন জানি চেয়ারম্যান মেম্বারের কাছে যায়, তাই সরাইতে চাও। এখানে আমার ভালো না, ভাইবা শুধু নিজের কথায় ভাবলা। কুসুম কথাটি বলে তার মায়ের স্বার্থপরতার কথা ভেবে। সালেহা বেগম এবার প্রত্যুত্তরে বলে, আমি তোর মা, তোর ভালো চাওয়ার সিদ্ধান্ত নিতেছি। তুই আমারে সবসময় ভুল বুঝা গেলি। মা, না গো, মায়েরা এমন না। তুমি জানো চাচি তার পোলা মায়ের জন্য কত কি করে। তারে দেখলেই মনে হয় মা, যার চোখে মুখে মায়া আছে। কথা শুনলেই বোঝা যায় এক মা, কিন্তু তোমারে দেখলে সেটা বোঝা যায় না। কথাটি শুনে সালেহা বেগম একটি থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, চুপচাপ আমার কথা মতো কাজ কর। তোরে পেটে লইছে এইটাই বেশি। এতদিন সহ্য করতেছি, তোরে দিয়া আমার কোনো কাম হইব? একখান পোলা হলেই কাম হইতো, আবার আসছে মা বোঝা যায় না বলতে। এটি বলে সালেহা বেগম নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। কুসুমকেও ঘরের কাজে হাত লাগাতে বলে। কুসুম চুপচাপ কাজ করে যায়। নষ্টামি করে বেড়ানো মায়ের মায়া কত ভালো হবে আমার জানা আছে। কথাটি বলে পাত্রের বাবা বসা থেকে উঠে দাঁড়ায়। তার ছেলের হাত ধরে বলে, বাড়ি চল। সালেহা বেগম তাদের অনুরোধ করে। নরম গলায় বলে, আমার মাইয়া ভালো। আমার বিষয়ে যা শুনছেন সব মিথ্যা কথা। মানুষ মানুষের ভালো সহ্য করতে পারে না, তাই মিথ্যা রটাইছে। হয়, শুনছি সব। আপনার কীর্তি সব জানা। এখন যায়া ঘটকে ধরব। কুত্তার বাচ্চা আমার পোলার মধ্যে কি পায় নাই যে এই মায়াটা দেখতে পাঠাইছে। কথাটি বলে পাত্রের বাবা তার ছেলেকে নিয়ে চলে যায়। এই নিয়ে পরপর 20 জন পাত্র কুসুমকে রিজেক্ট করে চলে যায়। কথায় বলে, মা গুণে মেয়ে হয়। এই কথাটি মেনেই বোধ হয় সবাই কুসুমকে রিজেক্ট করেছে। তাদের মতে যার মা এমন তার মেয়ে কত ভালো হবে। সালেহা বেগম এসবে বেশ রেগে যায়। এতবার বিয়ের কথা বলতে পাত্র নিয়ে আসে। আশেপাশের মানুষ ভাঙা নিয়ে পাত্রদের মন বিষিয়ে দিচ্ছে। পাত্ররা কুসুমকে রিজেক্ট করছে, এই জন্যই সালেহা বেগম তাতেই দোষী করেন। সবসময় তাকে দোষ দিয়ে যেন সে শান্তি পায়। এবারও ব্যতিক্রম হলো না। পাত্রপক্ষ চলে যেতে সে মেয়ের গালে থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, চেহারা এত খারাপ কেন তোর? তোরে দেখা পোলারা ফিরা যায় কেন? কুসুম হতভম্ব হয়ে শুধু তার মাকে দেখে। তার দোষের জন্য এমন করছে, তাও সে কুসুমরে দোষ দিচ্ছে। সেই সাথে আশেপাশের মানুষকে ইচ্ছে মতো গালাগালি করছে। এখানে গালাগালি শুধুই করছে। প্রতিবেশীরা খুদ মেয়েদের নামেই ভাঙানি দিয়ে বেড়ায়। সেখানে কুসুমদের তো এত বড় খুদ, তার মায়ের এত দোষ, তারা বলবে না? সবকিছু মিলিয়ে কুসুম খুব বিষণ্ণ।
তার নিজেকে পাগল মনে হচ্ছে। এত কিছু সে সহ্য করতে পারছে না। ভাগ্যকে বারবার দোষারোপ করছে। এত খারাপ ভাগ্য নিয়ে তার জন্ম কেন হলো? এসব ভাবতে ভাবতেই কুসুম কান্না করে দেয়। তার জীবনে এই চোখের পানি ছাড়া কিছুই নেই। সে শুধু দোয়ায় সবসময় একজন ভালো মানুষকে চাচ্ছে, যার সাথে তার ভাগ্য জড়িয়ে দিক আল্লাহ। এক কথায় বলা যায় সেই জীবন থেকে মুক্তি চায়, স্বামীর ঘরে গিয়ে শান্তিতে থাকতে চায়। কিন্তু তার যে ভাগ্য, বিয়ে হবে তো? এই প্রশ্ন মাথায় ঘুরে কুসুমের। প্রায় 2 বছর ধরে কুসুমের জন্য পাত্র খোঁজা হয়, কিন্তু কেউ এমন মায়ের মেয়েকে বিয়ে করতে রাজি হচ্ছে না। এর মাঝে একজনের সঙ্গে কুসুমের বিয়ে প্রায় ঠিক হয়ে যায়। সে সময়ে কুসুমের মা আবারও এক পুরুষের সাথে ধরা খায়। এইবার সে লোকের বাড়িতে ধরা খায়। দিনের বেলায় একসাথে ছিল তারা। এসব খবর জানাজানি হওয়ার পর বিয়ে ভেঙে যায়। আবারও বিচার বসে। সালেহা বেগমকে এত অপমান করা হয়, গ্রাম ছাড়া করার সিদ্ধান্ত হয়। তবে সালেহা বেগম মানুষের পা ধরে কান্নাকাটি করে। মেয়ের দোহাই দিয়ে কোনোরকমভাবে শাস্তি থেকে মুক্তি পায়। এবার চেয়ারম্যান তাকে অনেক কড়া ভাষায় বলে, তোমার মায়ের লগে এবার ভালোভাবে থাকবা। যদি তোমার নামে আর কখনো কিছু শুনি, তাইলে তোমার ব্যবস্থা নেওয়া হইবে, অনেক বড় ব্যবস্থা। এই ঘটনার 6 মাস পর সালেহা বেগম বিরক্ত হয়ে কুসুমের জন্য পাত্র খোঁজা বন্ধ করে দেয়। এখন সরাসরি কারো সাথে কথা বলতে পারছে না, ভয় কাজ করছে সালেহার। এবার ধরা পড়লে কি না কি হয়ে যায়, সেজন্য বেশ চিন্তিত থাকে। তার সব চিন্তা, রাগ, সবকিছু দূর করার ঔষধ হলো কুসুমের উপর অত্যাচার করা। এখন অত্যাচার করার বড় কারণ তো রয়েছে, বয়স বেড়ে গেছে তাও বিয়ে হচ্ছে না, অপয়া মেয়ে। কুসুম নামক মেয়েটির মনের অবস্থা তখন কেমন হয় সেটা একমাত্রই সেই জানে। নিজের মা যখন বলে অপয়া মাইয়া, এ কথাটি কোনোভাবে মেনে নেওয়া যায়? একটি কুসুম রোজ নির্যাতিত হয়ে অপমান করে দিচ্ছে। সবাই মা হতে পারে না, সবাই মা না। মায়ের পৃথিবীর সেরা মানুষ, কিন্তু একজন চরিত্রহীন নারী কখনো মা হতে পারে না। আর যারা চরিত্রহীন হয় তাদের মনে পাপ আগে থেকেই থাকে, সেটা হয়তো প্রকাশ পায় পরে। কুসুমের মতো একটি ফুলের জন্মের পর, যাতে কুসুমের ভাগ্যে জোটে নির্যাতন। কুসুমের বয়স তখন 17। সেই সময় তার মা তার জন্য একটি পাত্র খুঁজে নিয়ে আসে। পাত্রপক্ষ যখন কুসুমকে দেখতে আসে, তখন কুসুম পাত্রকে দেখে অবাক হয়ে যায়। পাত্র এবং ঘটক এসেছে। পাত্রের বয়স প্রায় 38 বছর। পাত্রকে কুসুম চিনেও, পাশের গ্রামের, যার কয়েক বছর আগে ডিভোর্স হয়েছে। তার মা অবশেষে তার জন্য এমন পাত্র খুঁজে নিয়ে আসলো, এটা ভেবে কুসুম খুব কষ্ট পায়। যদিও জানে তার মা কখনোই তার মা ছিল না, সে শুধু সালেহা বেগম। পাত্রপক্ষ চলে গেলে কুসুম কিছুটা প্রতিবাদের সুরে বলে, আম্মা, তুমি আমার এর সাথে বিয়ে দিবা তো? কি হয়েছে? সালেহা বেগম খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে। কুসুম রেগে মেগে বলে, আম্মা, ওই পোলা তোমার বয়সী, একজন পাইছি তাতেও খুদ। এই পোলা ঠিক আছে, বয়স দিয়ে কি হইব? পোলা হইলেই হইল, ভালো কাজ করে, নিজের আলাদা ঘর আছে, বাপ মায়ের টানার জ্বালা নাই। তোর লগে আমারও ভরণ পোষণ দিব, এখানে খারাপ কি আছে? বয়স আর ডিভোর্সি, এইটা বাদ দে। কম বয়সী পোলা তোর মতো অপয়া বিয়ে করবে? কথাটি বলেই সালেহা বেগম চুপ হয়ে যায়। কুসুমের চোখ দিয়ে পানি ঝরে পড়ে। সে নিজের জন্য এমন ছেলে মেনে নিতে পারছে না, কিছুতেই না। কুসুমের বিয়ার খবর শুনে তার মামা আসছিল। সে এসে শুধু সালেহাকে বলে, এমন পোলা লগে বিয়া দেবে যে আগে ঘর করতে পারে নাই। তোমরা আমাগোর মা মাইরে দেখছো? দেখো নাই, তাইলে এখন কথা বলতেছো কোন শরমে? সালেহা বেগম অনেক তেজ নিয়ে কথাটি বলে। তার ভাই নরম গলায় বলে, তুই গ্রামে আমাদের মান সম্মান রাখছোস, তোর লাগা নিজে গোর গ্রামে থাকতে পারি না। তোরে বোন হিসেবে জীবনে পরিচয় দিব না, আজও আসতাম না। শুধু তোর মায়ের কথা ভাইবাই আসছি আমার দরদি, আমার মাইয়া আমার বুঝা নিব। আর পোলা ভালো আছে, ওর বউ ওরে সাইরা ভাগছে, তাতে ওর কি দোষ? আমি যতই খারাপ হই, মা, মায়ের ভালো চাই, তাই তোমার না ভাবলেও চলবে। কথাটি বলে সালেহা বেগম তার ভাইকে ঘর থেকে বের করে দেয়। তার ভাইও সুরসুর করে চলে যায়। কুসুম শুধু নির্বাক চোখে এসব দেখে। সে তার ভাগ্যকে মেনে নিয়েছে। তাছাড়া এর থেকে ভালো কোনো ছেলে তাকে বিয়ে করবে? তার মায়ের কলঙ্কের দাগে যে সেও কলঙ্কিত। অতঃপর কুসুমের বিয়ে হয়ে যায়। যার সঙ্গে বিয়ে হয় তার নাম হাবিব। বিবাহিত জীবনের প্রথম 6 মাস খুব সুন্দর কাটে। কুসুম এবং হাবিবের সংসার আলাদা। তবে কয়েক মিনিটের দূরত্বে তার শ্বশুর শাশুড়ি, দেবর থাকে। সবার সাথে কুসুমের সখ্যতা বেশ। তারা একে অন্যের বাড়িতে প্রায় আসা যাওয়া করে। কুসুমের প্রথমে হাবিবের সঙ্গে বিয়ে মিনিয়ে মনে কিছু সংশয় থাকলে তা কেটে যায়। ধীরে ধীরে সে হাবিবকে নিয়ে রঙিন স্বপ্ন বুনতে শুরু করে। পৃথিবীর সকল মেয়ে তার স্বামীর সাথে এমন হাজারো স্বপ্ন দেখে। অন্যদিকে সালেহা বেগম প্রথম দিকে কুসুমের বাড়িতে আসা যাওয়া কম করলেও
ইদানিং বেশি করছে। মাঝে মাঝে সে কুসুমকে নিজের দুঃখের কথা বলেন, যার সারমর্ম হলো একা বাড়িতে তার থাকতে মন চায় না, সময় কাটে না। তাছাড়া আশেপাশের মানুষের কটু কথা তো আছেই। কুসুম এসব শুনে শুধু সান্ত্বনা দেয়, তবে নিজের বাড়িতে থাকার কথা বলে না। তবে সালেহা বেগম একই কথা হাবিবের সামনে একদিন বলায় হাবিব তৎক্ষণাৎ তাকে নিজের বাড়িতেই থাকতে বলে। প্রথমে সালেহা বেগম রাজি না হলেও হাবিব কুসুমকে বোঝাতে বলে, হাবিবের কথা, আম্মা একলা ওইখানে কষ্ট করে থাকবো কেন? আমি তো তার পোলার মতো, তারই দেখার দায়িত্ব আমার। তাই এখানে আমরা একলগেই থাকি। অবশেষে হাবিবের কথা এবং সালেহা বেগমের দুঃখী কথা শুনে কুসুমও তাকে তার বাড়িতে থাকার কথা বলে। সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। বর্তমানে কুসুম কান্নারত অবস্থায় শুধু নিজের কপালে নিজে থাপ্পড় মারে আর বলে, 2 মাস আগে আমি যদি ওই সিদ্ধান্ত না নিতাম, তাইলে এই সর্বনাশ হইতো না। সব আমার দোষ। কুসুম কান্না করছে আর আহাজারি করে নিজেকে, নিজের ভাগ্যকে, নিজের বাবার মৃত্যুকে দোষারোপ করে যাচ্ছে। অতপর সে নিজের এই খারাপ জীবনকে শেষ করার সিদ্ধান্ত নেয়। কুসুম ঘরের খুঁটির সাথে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু পারে না। কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হয় কুসুম। সকালে ঘরের দরজা খুলে তার মা এবং হাবিব তাকে বোঝায় এসব কথা পাঁচকান না করতে। তার মা অর্থাৎ সালেহা বেগমের ভাষ্য মতে কুসুমের ভালোর জন্যই সে এমন কাজ করেছে। অন্যদিকে হাবিব তার মাকে দোষারোপ করে নিজেকে ভালো প্রমাণ করছে। কুসুম তাদের সব কথা শুনে আস্তে করে বলে, আমি চেয়ার মেম্বারের কাছে যাই, তারাই বিচার করুক, তোমাদের কার কত দোষ। এই কথা শুনে হাবিব কুসুমের গায়ে হাত তুলে। কুসুম অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তাদের এই 8-9 মাসের বিবাহিত জীবনে ভালো খারাপ দুটো সময়ই ছিল, কিন্তু কখনো হাবিব তার গায়ে হাত তুলেনি। অথচ হাত তুলছে। নিজেরা পাপ কাজ করে আবার বড় গলায় কথা বলছে। হাবিব কুসুমকে ভয় দেখিয়ে বলে, তুই মেম্বার চেয়ারম্যানের কাছে যাইলে কিচ্ছু হইবে না, কেউ বিশ্বাস করবে না। উল্টা তুই অন্য বেটার লগে থাকোস, এই কথা বইলা আমি তোরে তালাক দিব। এই কথা শুনে সালেহা বেগম কুসুমকে বোঝানোর ভঙ্গিতে বলে, সেমরি, বিয়া তালাক লয় কি বাজারে নামবি? তেজ কমায়া সংসার কর, যা হর হইছে। কুসুমের মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। তার সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের মাঝে একজন তার স্বামী, অন্যজন তার মা, যারা এই পৃথিবীর সবচেয়ে জঘন্য কাজ করেও বড় গলায় কথা বলছে। কুসুম হতভম্ব হয়ে শুধু তাদের দেখে। এদের বিচার চাইতে কোথায় যাবে সে? সমাজের লোক তো বলবে যেমন মা মায়াও তেমন। কুসুম নিজেও খারাপ কাজ করে বেড়ায়। গত 4 দিন ধরে কুসুম নির্বাক হয়ে গেছে। সে তার মা, স্বামী কারোর সাথে কথাই বলছে না। প্রথম দিকে তারা একটু ন্যাকামি করে বোঝানোর চেষ্টা করলেও পরে বাদ দিয়ে দেয়। বরং তার সামনে নিজেরা বেশ হাসি খুশি কাটায়। কুসুম সব কিছুই দেখে। এভাবে কয়েকদিন কেটে যায়। আশেপাশের মানুষ তাদের বাড়ি থেকে কান্নাকাটি, চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে মাঝে মাঝে আসে। তবে সালেহা বেগম হাবিবের অপমান শুনেই চলে যায়। তাদের এখানে দাঁড়ানোর সাহস হয় না। অর্থাৎ কেউ কুসুমের উপর করা অত্যাচারের প্রতিবাদ করতে এগিয়ে আসে না। অথচ সবাই কম বেশি ঘটনা আন্দাজ করতে পারে। কুসুম এর মাঝে এসব ঘটনা তার শাশুড়ির সাথে শেয়ার করে। শাশুড়ি উল্টা বলে, তোমার মায়ের চরিত্র খারাপ, সেটা 10 গ্রামের সবাই জানে। তারে ঘরে উঠাইছো কেন? দোষ তো তোমার। পোলা মানুষ একটু লুচ্চাই হয়, মায়ারা সুযোগ না দিলে হয়। ছি, তোমার মাই কত খারাপ, নিজের মায়ার জামাইটা অব্দি রাখলো না। কুসুমের সামনে এসব বলে তার শাশুড়ি তাকে সঙ্গ দেওয়ার কথা বলে বাড়ি আসে। সেখানে এসে সে কুসুমের মাকে যাতা বলে কথা শোনায়। সেই ফাঁকে কুসুমকে কথা শুনিয়ে যায়। অথচ ছেলেকে কিছুই বলে না। বলার মধ্যে শুধু একটি কথাই বলে, বাবা, এইসব পাপ, মস্ত বড় পাপ, এসব করিস না। এই নষ্টা মহিলা তোর লগে তোর মায়া বিয়া দেয়া তোরে ভুল পথে লইয়া যাইতেছে। না ধমক, না শাসন। নরম গলায় এসব বলে থামে কুসুমের শাশুড়ি। সে চলে গেলে কুসুমের মা তাকে কয়েকটা লাগিয়ে দেয়। সেই সব কথা তার শাশুড়িকে বলায়। তার শাশুড়ি সে বাড়ি বইয়ে কথা শুনিয়ে গেছে। কুসুমের মায়ের কথা শুনে কুসুমের মনে হয় তার মা বড় ভালো কাজ করেছে, তাই এসব নিয়ে গলাবাজি করছে। মোট কথা, কুসুমের মা পাপ করতে করতে এমন অবস্থায় চলে গিয়েছে যে সে এখন এসবকে খারাপ মনেই করছে না। তার কাছে এসব ঠিক আছে। এভাবে চলার পর একদিন কুসুম তার শ্বশুরবাড়িতে যায়। পাশের ঘরের এক মহিলার কাছে বলে, ঘরের মধ্যে ইঁদুরের উৎপাত বাড়ছে। আপা, এইটা লাগা কোন ওষুধ আছে? হয়, ইঁদুর মারার বিষ আছে তো। মহিলার কথা শুনে কুসুম মাথা নাড়ায়। সে বিষটা দেখতে চায়। কথায় কথায় এক বোতল ধারচে বসে কুসুম।
মহিলার দেওয়ার সময় সন্দেহ হয় না। তবে যখন কুসুম জিজ্ঞেস করে, এটা ভুল করে মানুষের পেটে গেলে কি বাঁচবে, মহিলার সন্দেহ হচ্ছে, বুঝতে পেরে কুসুম কথা ঘুরিয়ে নেয়। অনেক কথা বলে কথা কাটায়। প্রসঙ্গ অন্যদিকে ঘুরিয়ে নিলে মহিলা বিষের কথাই ভুলে যায়। দিনটি ছিল শনিবার। কুসুম সেদিন পায়েস রান্না করে, যার মাঝে দিয়ে দেয় সেই ইঁদুরের বিষ। খাবার খেয়ে যাতে বুঝতে না পারে, এই জন্য কুসুম পায়েসে অনেক পরিমাণ চিনি দেয়, সাথে আরও অনেক কিছু মিশায়। এরপর তার মা এবং স্বামীকে খেতে দেয়। সালেহা বেগম পায়েস দেখে জানতে চায়, আজ চিনি রানলি যে, খাইতে মন চাইছিল। তোমরা তো নিজেকের কাজেই ব্যস্ত, চাইলেও খাওয়াবা না, তাই নিজেই বানাইলাম। কথা শুনে সালেহা বেগম চুপ হয়ে যায়। হাবিব কয়েক চামচ খেয়ে বলে, এইটা এমন লাগছে কেন? চিনি বেশি পড়ে গেছে। মিডা দিছি লগে চিনি, তাই অতিরিক্ত হইয়া এমন হয়েছে। এই কথাটি বলে কুসুম হাবিবের মুখের দিকে তাকায়। কোনো কিছু বুঝতে পারেনি তো? না, বুঝিনি। সেজন্য হাবিব পুরো বাটি পায়েস খেয়ে নিল। সালেহা বেগমও মোটামুটি খায়। খাওয়া শেষে তারা পাশের ঘরে যায়। দুজনে কথা বলে। তাদের কথা বাহির থেকে শুনে কুসুম। সে ভাবছিল নিজেও পায়েস খাবে, কিন্তু না, তার এত সাহস নেই। মানুষ খুন করার সাহস হলেও আত্মহত্যা করার সাহস তার হচ্ছে না। ইতিমধ্যে হাবিব এবং সালেহার কেমন লাগে, তাদের পেটের মধ্যে কেমন করে ওঠে। দুজনেই একই কথা বলে তাকায়। তাদের দুজনের হঠাৎ একই রকম লাগছে কেন? একটু আগে পায়েস খেল, এখন এমন লাগছে। তারা কুসুমকে ডাকে, তাদের কেমন লাগছে বলে। তারপর জিজ্ঞেস করে, সিন্নিতে কিছু মিশাইছ? সালেহা বেগম কথাটি বলে উঠতে কুসুম স্বীকার করে নেয়। কথাটি শুনে তারা চিৎকার শুরু করে। ঘর থেকে বের হয়ে উঠানে নামে। ছটফট করতে করতে লোক ডাকে। কয়েকজন লোক আসলে তারা ঘটনা জানতে চায়। কুসুম তাদের বিষ খাইয়েছে শুনে অবাক হয়। তারা গাড়ির খোঁজে যায়। মুহূর্তের মাঝে এলাকায় ছড়িয়ে যায়, কুসুম তার মা এবং স্বামীকে বিষ দিয়েছে। এলাকার লোক ধরাধরি করে তাদের হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে গেলেও শেষ রক্ষা হয় না। গ্রাম থেকে হাসপাতাল অনেকটা পথ। সেই সময়ে এসব পথে যাতায়াত ব্যবস্থাও সুন্দর ছিল না, যার ফলে তাদের হাসপাতালে নিতে নিতে তারা মারা যায়। হাবিবের পরিবার কুসুমের বিরুদ্ধে থানায় যায়। অতঃপর পুলিশ কুসুমকে ধরে নিয়ে যায়। কুসুমের আত্মীয় স্বজন সবাই আগেই তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কুসুম নামের মেয়েটি যে তাদের কেউ হয়, সেটা তারা মানতে চায়নি। সেজন্য এত বড় ঘটনা জেনেও কেউ আসেনি তার হয়ে দুটো কথা বলতে। ফলস্বরূপ তার জীবনের একাংশ কাটে মায়ের অত্যাচার, স্বামীর অত্যাচার, অন্য অংশ কাটে জেলে। এভাবেই শেষ হয় একটি কুসুমের গল্প, যে গল্পের সম্পূর্ণটা দুঃখ দিয়েই ভরা। সমাপ্ত। ধারণা করা হয় হাবিব এবং সালেহার আগেই সম্পর্ক ছিল। সালিশ আবার হবে, শাস্তি হবে, সেই ভয়ে মেয়ে বিয়ে দিয়ে দেয়। তবে এটা সত্যি কিনা তিনি নিশ্চিন্ত নন। পরিশেষে জীবনের অর্ধেকের বেশি সময় তার জেলেই কাটে। অথচ এমন না হলেও পারত। তার মা এবং স্বামী যে পাপ করেছে, তাতে শাস্তি কমই হয়েছে। খুব সহজ মরণ পাইছে, অথচ তাকে সারা জীবন শাস্তি পাইতে হতো। অনেক আগের ঘটনা। কয়েক মাস হলো সে ছাড়া পাইছে, আপাতত কর্ম করেই খাচ্ছে। তার জীবনটা তুলে ধরলে অনেক বিশাল হইতো, কিন্তু প্রথম পর্বের উপস্থাপনা ভালো হয়নি। বিশেষ করে শুরুটা অন্যভাবে করা উচিত ছিল, যার ফলস্বরূপ সবাই অনেক কথা শোনাচ্ছে। আমিও উপলব্ধি করলাম এসব সত্য কাহিনী নিয়ে গল্প না লেখাই ভালো, তাই সংক্ষেপে শুধু মূল ভাব লিখে বিদায় নিছি। ভেতরগত আরও বিষয় ছিল। অনেক কাহিনীর পরে এই খুন, জেল হইল। যাই হোক, সবাই ভুল ত্রুটি ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে।